টেক্সট বই খোলো, পেজ নাম্বার 18। একটা কবিতা আছে দেখো, অটাম, AUTUMN, অটাম বাই জন ক্লেয়ার। তা আমি কবিতা পড়তে যাওয়ার আগে তোমাদের কবিতাটা কি একটু দু চারটে কথা একটু বলবার সাহস পাচ্ছি। একটু বলি, হোয়াট ইজ পোয়েম? পোয়েমটা কাকে বলে? পোয়েম তুমি বললাম একটা সিঙ্গুলার নাউন। আর যখন এক বা একাধিক, এক নয় একাধিক, যখন কবিতা আমি একসঙ্গে বলবো তখন হবে পোয়েট্রি। এই ডিফারেন্সটা আগে তোমাকে, ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাকে মনে রাখতে হবে, নাহলে গুলিয়ে যাবে। আমরা অনেকেই গুলিয়ে ফেলি পোয়েম আর পোয়েট্রিতে। পোয়েট্রি ইজ এ প্লুরাল ফর্ম, আর পোয়েম ইজ সিঙ্গুলার ফর্ম। ওকে, তা হোয়াট ইজ পোয়েম? একটা জিনিস বুঝতে হবে যে পোয়েম হ্যাজ এ ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। পোয়েমের একটা আলাদা একটা ভাষা আছে। এ পোয়েম হ্যাজ এ ডিফারেন্ট রিদম, একটা আলাদা ছন্দ আছে। পোয়েম হ্যাজ এ ডিফারেন্ট স্ট্রাকচার, পোয়েম হ্যাজ এ ডিফারেন্ট ফর্ম, যেগুলো আমরা মিস করি ইন এ প্রোজ ফর্ম, ইন অ্যান এসে। কোনো কোনো আমরা গদ্য যখন পড়ি, প্রবন্ধ পড়ি, সেখানে আমরা এই এই ব্যাপারটা লক্ষ্য করি না। আসলে পোয়েম হ্যাজ এ ডিফারেন্ট স্ট্রাকচার, একটা নতুন স্ট্রাকচার আছে, এটা আলাদা রকমের। সেটার কতগুলো জিনিস আছে, যেমন রাইম প্যাটার্ন আছে, একটা রিদম আছে, তারপরে খুব সাজেশন থাকে, কবিতার মধ্যে প্রচুর সাজেশন থাকে, ইঙ্গিত, আভাস থাকে, সবকিছু ক্লিয়ার নয়। বুঝতে পেরেছো? আর একটা কথা সবাই বলছেন যে পোয়েম হচ্ছে একটা পোয়েটিক এক্সপিরিয়েন্স। একজন মানুষ তার অভিজ্ঞতা, তার অভিজ্ঞতাটাকে যখন তিনি তার বিশেষ কৌশলে, ভাষায় যখন তিনি প্রকাশ করেন, সেটা হয়ে যায় কবিতা। একটা বিশেষ ছন্দে, একটা লয় আছে, একটা ছন্দ আছে, একটা সেই রকম একটা বিশেষ তার অবয়ব আছে, তার কতগুলো পংক্তি আছে, স্ট্যাঞ্জা আছে, প্যারাগ্রাফ নয় স্ট্যাঞ্জা আছে। এগুলোকে এগুলো হলেই একটা কবিতা হয়। তা তুমি আমাদের আজকে যে কবিতাটা পড়ছি, দেখো কতগুলো তোমার আলাদা 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 করা, দেখো এগুলোকে প্যারাগ্রাফ আমরা বলি, কিন্তু এটা ভুল। আমরা অনেকেই ভুল করে, মানে আনমাইন্ডফুলি আমরা বলে ফেলি, স্যার এই কবিতার এই প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফটা। নো 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 নো, দ্যাট ইজ নট ট্রু, কারেক্ট নয়। প্যারাগ্রাফ ইজ ইন এ স্টোরি, ইন এ প্রোজ ফর্ম আমরা প্যারাগ্রাফ পাবো। কিন্তু কবিতাতে আমরা যেটা পাই সেটা বলে স্ট্যাঞ্জা, STANZA। স্ট্যাঞ্জা মানে পংক্তি, প অনুস্বর কয় তয় হস্য। এই স্ট্যাঞ্জাটা হতে পারে অফ ফিউ লাইনস, 4টে 5টা 6টা 8টা 10টা লাইন নিয়ে একটা স্ট্যাঞ্জা হয়। তা একটা কবিতাকে বিভিন্ন ভাগে কবিরা ভাগ করে, ধরো 2 স্ট্যাঞ্জাস কি 3 or 4 or 5। তা আমাদের আজকের কবিতায় আমার যেটা মনে হয়েছে, আমাদের 4টে স্ট্যাঞ্জা আছে। দেখো ভালো করে তোমার কবিতা, দেখো গুনে দেখো, কাউন্ট করো, দেখো দেয়ার আর 4 স্ট্যাঞ্জাস। বেরগ্রাম, আমি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না, আমি বেরগ্রাম স্কুলের স্টুডেন্টস কে আই কান্ট সি। আমি শুধু দেখতে হ্যাঁ, শুধু একটা স্কুল এসছে বেরগ্রাম, আর তো কোনো স্কুল আসেওনি। সরি সরি, শুধু বেরগ্রাম স্কুল ইজ প্রেজেন্ট। তোমরা তোমাদের প্রেজেন্সটা তোমরা রেজিস্টার করে দেবে ইন ইউর ইনবক্স, তোমাদের অ্যাটেন্ডেন্সটা। ঠিক আছে? বেরগ্রাম হাই স্কুল requested to give their attendance in specifically in your inbox. ওকে, বেশ, আমরা শুরু করছি। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, যেহেতু তোমরা এখন সবে কলি সন্ধে, সবে তোমরা ক্লাস 9-এ পড়ো, নবম শ্রেণী, এখনো অনেক দূর তোমাদের এগোতে হবে। এখন যেটা আমি তোমাদের এপার থেকে তোমাদের মাস্টারমশাই হিসেবে একটা কথা বলি,
আমাদের কবিতা পড়ার আগে কবিতাটা কে লিখেছেন, রাইটারটা কি, তার সম্পর্কে দু একটা কথা আমাদের জেনে রাখাটা দরকার। শিওর, একটু জেনে রাখাটা দরকার। সেটা একটু বলি, আমি চেষ্টা করছি। কবির নাম দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। প্রথম কথা বলা গেল, হি ওয়াজ এন ইংলিশ পোয়েট, ব্রিটিশ পোয়েট। দুই, হি ওয়াজ বর্ন ইন 19th century. হি ওয়াজ এ 19th century পোয়েট, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর কবি জন ক্লেয়ার। বুঝে গেলাম। 3 নম্বর পয়েন্ট, জন ক্লেয়ার ওয়াজ বর্ন নট ইন এ রিচ ফ্যামিলি। কোনো ধনী পরিবার বা কোনো অভিজাত পরিবারে উনি জন্মাননি। হি ওয়াজ বর্ন ইন এ ভেরি মিডল ক্লাস, বলবো না, লোয়ার দ্যান মিডল ক্লাস ফ্যামিলি। হি কেম অফ এ লেবার ক্লাস ফ্যামিলি, একটা শ্রমিক শ্রেণীর বা পেজেন্ট চাষি পরিবারে। চাষি পরিবারে এই ছেলেটির জন্ম হয়েছিল, জন ক্লেয়ার। সেই জন্য আমাদের ক্রিটিক্যাল ওয়ার্ল্ডে জন ক্লেয়ার ইজ নোন অ্যাজ পেজেন্ট পোয়েট। কি বললাম? লিখে রাখো, লিখে রাখো। জন ক্লেয়ার ইজ নোন অ্যাজ পেজেন্ট পোয়েট। লেখো PEASANT, peasant poet or labor class poet. LABOUR হাইফেন দিয়ে লেখো ক্লাস, CLASS, লেবার ক্লাস পোয়েট। মানে উনি যে পরিবার থেকে এসছিলেন সেটা হচ্ছে একটা শ্রমিক পরিবার, মজদুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোনো বড়লোক ঘরে জন্মাননি, অত্যন্ত অর্ডিনারি ফ্যামিলিতে জন্মেছিলেন। বেশ, মিটে গেল, আমরা এই কথা জেনে গেলাম। এবারে যেটা জানবো, অ্যাজ এ পোয়েট, অ্যাজ এ পোয়েট জন ক্লেয়ার কেমন ছিলেন, এটা একটু জানতে ইচ্ছা করছে। আমরা জন ক্লেয়ারের বার্থ জানলাম, তার ইয়ার অফ বার্থ জানলাম, তার ন্যাশনালিটি জানলাম, তিনি ব্রিটিশ পোয়েট, 19th century পোয়েট, এবং তার যে ক্লাস, সেটা ক্লাসটা লেবার ক্লাস, পেজেন্ট ক্লাস, চাষিবাসী পরিবার, কৃষক পরিবারে জন্মেছিল। সব জেনে গেল। এবারে জানবো যে জন ক্লেয়ার অ্যাজ এ পোয়েট, কবি হিসাবে তিনি কেমন। প্রথম কথা দেখো, জন ক্লেয়ার ওয়াজ এ ভেরি সিম্পল পোয়েট, এবং অ্যাজ এ পোয়েট হি ওয়াজ নট অ্যাট অল কমপ্লেক্স, খুব জটিল ছিলেন না। He had no interest in history, in democracy, in কি বলবো মাইথোলজি, ইন রিলিজিয়ান, ধর্ম, পুরাণ, ইতিহাস, গণতন্ত্র, মানুষের লড়াই, সোসাইটি, সমাজ, আমাদের যে হিউম্যান সোসাইটি, এগুলোর ব্যাপারে হি হ্যাড নো ইন্টারেস্ট। তার খুব একটা আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল ইন নেচার। এটা প্রথম কথা লিখে রাখো। অ্যাজ এ পোয়েট জন ক্লেয়ার had great interest in nature, capital letter NATURE, কমা দিয়ে লেখো, in the countryside, in the countryside, COUNTRYSIDE, কমা দাও, the sights and sounds of nature, the sights, SIGHTS
GHTS, the sights and sounds of nature. অর্থাৎ প্রকৃতির যে শব্দ, প্রকৃতির যে দৃশ্য, প্রকৃতির যে বিউটি, যে সৌন্দর্য, এবং কান্ট্রি সাইড মানে রুরাল এরিয়া, গ্রাম, গ্রামীণ যে ইংল্যান্ড, গ্রামীণ ইংল্যান্ডের যে প্রকৃতি, সেই প্রকৃতির প্রতি তার আকর্ষণ ছিল তীব্র। তার জন্য তাকে বলা হয়েছে নেচার পোয়েট বা কান্ট্রি সাইড পোয়েট, এ পোয়েট অফ কান্ট্রি সাইড। হি হ্যাড নো ইন্টারেস্ট ইন হিস্ট্রি, ইতিহাসে তার আগ্রহ ছিল না, ইন মাইথোলজি ছিল না, ইন রিলিজিয়ান ছিল না, ইন কি বলবো, ইন স্ট্রাগল অফ ম্যান ফর সোসাইটি মানে সোসাইটির ব্যাপারে, সামাজিক যে সমস্ত নানা রকম আমাদের চ্যালেঞ্জেস আছে সেগুলো সম্পর্কে জন ক্লেয়ার হ্যাড নো ইন্টারেস্ট। হিজ ইন্টারেস্ট ওয়াজ ইন দ্য বিউটিজ অফ নেচার, the sights and sounds of nature, the colors of nature, the sounds of nature. তারই একটা প্রতিফলন সেই পাচ্ছি আমরা আমাদের আজকের কবিতায়, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। সিলেবাসে রয়েছে তোমাদের কবিতার নাম অটাম। You know that autumn is a season. In European country, autumn comes before winter season. শীতকালের আগে ওদের ওখানে একটা অটাম আসে, যেটা আমরা হেমন্তকাল বলি। আমাদের সঙ্গে ওদের মিলবে না, কারণ ওরা তো ইউরোপিয়ান কান্ট্রি, ওরা ইউরোপ মহাদেশে, ওদের ব্যাপারটা আলাদা। ওদের ওখানে সিজনাল যে প্যাটার্নটা আর আমাদের এশিয়ান কান্ট্রি সিজনাল প্যাটার্নটা ডিফারেন্ট। ওরা হচ্ছে ইংল্যান্ড ইজ ইন ইউরোপ, সুতরাং ওদের ওখানে অটাম ইজ এ সিজন, দ্যাট সিজন হ্যাজ কাম, সেই সিজনটা এসেছে। আর কবি জন ক্লেয়ার, হি ফিলস the arrival of autumn. Now he looks at nature, এবং he is a village poet, গ্রামীণ কবি। তিনি রয়েছেন কান্ট্রি সাইডে, তিনি নেচারকে দেখছেন, নেচারের রূপ, নেচারের সৌন্দর্য, তার রং, সমস্ত কিছু তিনি ফিল করছেন। আর এটা তার এক্সপিরিয়েন্স, হি ইজ এক্সপিরিয়েন্সিং দ্য কামিং অফ, দ্য অ্যারাইভাল অফ অটাম সিজন। অটাম সিজন যে এসেছে এটা তিনি টের পাচ্ছেন, এবং প্রকৃতির মাঝে, গ্রামীণ প্রকৃতিতে একটা পরিবর্তন আসছে। সেটা কেমন, হি ফিলস, তার সেই এক্সপিরিয়েন্সটা তিনি এখানে শেয়ার করেছেন থ্রু দ্য 4 স্ট্যাঞ্জাস। সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে পোয়েট্রি ইজ অ্যান এক্সপিরিয়েন্স অফ পোয়েট। যিনি কবিতা লেখেন তার অভিজ্ঞতার ওপরে ভর করে তিনি কবিতা লেখেন। তাহলে অটাম কবিতা ইজ দ্য প্রোডাক্ট, ইজ দ্য ফ্রুট অফ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতার একটা ফল। সেটা আমরা পড়ি, আর আমি পড়তে পড়তে আমি অনেকগুলো কথা তোমাদের বলে দিলাম ইন্ট্রোডাকশন। এবার পড়তে পড়তে আমি তোমাদেরকে বলবো যে তার ল্যাঙ্গুয়েজ, আমি যেমন পড়বো তার যেমন সাহিত্য গুণ কোথায় আছে, কবির মনোজগৎ কেমন, প্রকৃতি জগৎ কেমন, কবির মনে কি ভাবনা আসছে, কবির মনে কি আবেগ আসছে, কবির মনে কি অনুভূতি আসছে, সেটা যেমন আমি তোমাদের বলবো, সাথে সাথে মাঝে মাঝে আমি হল্ট করব, মানে থামবো, থেমে আমি কবিতার ল্যাঙ্গুয়েজ গুলো বলবো, তার শব্দ, শব্দের অর্থ, তার বিপরীত শব্দ হতে পারে, নিয়ারেস্ট মিনিং হতে পারে, ইত্যাদি ইত্যাদি আমি বলবার চেষ্টা করব। এখন সর্বাগ্রে প্রয়োজন তোমাদের অ্যাটেনশন।
আমি জানি না তোমাদের বয়সে আমরা কিন্তু মাস্টারমশাইরা যা বলতেন আমাদের দরকার হলে আমরা খাতা কলমে লিখতাম। এখন আমি এখান থেকে বলে যাচ্ছি, আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে 10% অফ ইউর পপুলেশন, তোমার স্টুডেন্ট পপুলেশনের 10% দেখা যাচ্ছে দে আর রাইটিং আ ফিউ লাইন্স ইন দেয়ার খাতা, এক্সারসাইজ বুকে লিখছে, আর বাকি আর লুকিং ভ্যাকান্ট, তারা ব্ল্যাঙ্ক তাকিয়ে আছে। এইটা মনে হয় খুব একটা কাজের কথা নয়। সো আবারও তোমাদের বয়স এখন অনেক অল্প, তোমাদেরকে বারবার বলছি, তোমরা প্লিজ, তোমরা সচেতন হও, বি অ্যাটেন্টিভ, মেক ইট এ হ্যাবিট অফ টেকিং নোটস, টেকিং জটিংস ইন ইউর এক্সারসাইজ বুক, ইন ইউর ডায়েরি। এগুলো লিখতে হবে, নাহলে মাথায় সবটা থাকে না। আমরাও তোমাদের বয়সে এটাই করেছি, আমরা হায়ার এডুকেশনেও তাই করেছি, এখনো তাই। এখনো যদি কোথাও কোনো মাস্টারমশাইয়ের কোনো কথা শুনতে যাই, আমরা একটা নোট করি, আমরা ডায়েরিতে লিখি, এই বয়সেও। এটা আমাদের হ্যাবিট। হয়রাজ আমি সেটা খুব একটা দেখতে পাই না তোমাদের মধ্যে, এটা খুব খারাপ লাগে। দেখতে পাচ্ছি কেউ দেখি গা এলিয়ে বসে আছে, রিল্যাক্সিং। ইট লুকস ভেরি অড, ইট ইজ নট এ স্টুডেন্ট লাইক বিহেভিয়ার, আমি লক্ষ্য করতে পারছি। মানে ইট ইজ ভেরি পেইনফুল। যাই হোক, আমার কাজ আমাকে করতে হবে, আমাকে আমার অথরিটি যে কাজ দিয়েছেন সে কাজ আমায় করতে হবে, কিন্তু ইট ইজ নট এ পয়েন্ট অফ প্লেজার টু মি। ভাল লাগছে না। তোমরা, আমি যে কথাগুলো বললাম, আমি হোয়াট ইজ পোয়েট্রি বলেছি, হোয়াট ইজ দ্য মিনিং অফ পোয়েট্রি বলেছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পোয়েট্রি অ্যান্ড পোয়েম বলেছি, হোয়াট আর দ্য ফিচার্স অফ পোয়েট্রি বলেছি, তারপরে অ্যাবাউট দ্য পোয়েট বলেছি, হু ইজ জন ক্লেয়ার, হোয়াট ইজ হিজ ইয়ার অফ বার্থ, হিজ ন্যাশনালিটি বলেছি, হিজ ইয়ার অফ বার্থ বলেছি, হিজ প্লেস অফ বার্থ বলেছি, তারপরে আমি অ্যাবাউট দ্য পোয়েট বলেছি, হোয়াট আর দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ জন ক্লেয়ার এজ এ পোয়েট, জন ক্লেয়ার কবি হিসেবে কেমন, তার ফিচার্স কি, আমি বলবার চেষ্টা, তোমাদের পক্ষে যতটা দরকার, বেশি বলার দরকার নেই। তোমরা এখন এখন তোমরা ক্লাস 9-এ আছো, আমি খুব জটিল করে বলিনি, একদম হালকা ভাবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের বলেছি। এগুলো তোমরা যদি লিখে রাখো তাহলে পরে তোমরা সুবিধা হবে, যখন তোমরা কম্প্যারেটিভ লিটারেচার পড়বে, যখন তোমরা ইংরাজি সাহিত্য পড়বে, হতে পারে হায়ার এডুকেশনে তুমি পড়াশোনা করলে, তখন তোমার এগুলো কাজে লাগবে। ইট ইজ এ হ্যাবিট। সেটা দেখছি অনেকে করছে, অনেকে করছে না, এটা আমি বলতে চাইলাম। এনিওয়ে, নাও লেট মি স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। 1, 2, 3, 4, 5, 6। In the first stanza, you see there are 6 lines, and that is the structure. In the second stanza, you find 1, 2, 3, 4, 5, 6. Look at your textbook. তোমার টেক্সট বুকে তুমি তাকাও, দেখো প্রথম স্ট্যাঞ্জাতে আছে 6 লাইন, আবার সেকেন্ড স্ট্যাঞ্জাতেও দেখো আছে 6টা লাইন। এটাকে বলা হয় স্পেসিফিক স্ট্রাকচার অর ফর্ম অফ এ পোয়েম। একটা কবিতার একটা বিশেষ চেহারা, কবিতার একটা বিশেষ রূপ, যেটা আমরা প্রোজে পাই না, যেটা আমরা কবিতায় পাই। আবারও দেখো আরেকটা জিনিস, কবিতায় আমি বলেছিলাম যে একটা অদ্ভুত ছন্দ পাই, একটা আলাদা সুর আছে। দেখো আমি মিলিয়ে দিচ্ছি তোমাকে, তোমরা বইয়ের দিকে তাকাও, আমি যা পড়ছি সেটা দেখো। দেখো ফার্স্ট লাইনটা দেখো, ফার্স্ট লাইনের লাস্ট শব্দটা দেখো, SHAKES। দেখো তোমার বইতে আছে SHAKES, শেক্স। দ্বিতীয় লাইনে আছে লাস্ট লাইনটা, দ্বিতীয় লাইনে দেখো শেষ শব্দটা আছে DAY। তৃতীয় লাইনে দেখো লাস্ট শব্দটা আছে TAKES। তাহলে প্রথম লাইনের শেষ শব্দ
আর তৃতীয় লাইনের শেষ শব্দ দেখো একই রকম সুর, দেখো শেক্স অ্যান্ড টেক্স, রাইট? আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ করো, হাত তোলো। আমার কথা বুঝতে পেরেছো? ভেরি গুড। না বুঝে হাত তুলো না, তাহলে সেটা তঞ্চকতা হবে, সেটা প্রতারণা হবে। না বুঝে হাত তুলো না, বুঝে হাত তুলবে। ক্লিয়ার? হ্যাঁ, নাহলে সেটা প্রতারণা হবে। ইট উইল বি কাইন্ড অফ হিপোক্রিসি। ভেরি গুড। দেখো প্রথম লাইনের শেষ শব্দ সেক্স, থার্ড লাইনের শেষ শব্দ টেক্স, পেয়েছো? দ্বিতীয় লাইনের শেষ শব্দ ডে, ফোর্থ লাইনে দেখো অ্যাওয়ে, এই দেখো ডে অ্যান্ড অ্যাওয়ে, দেখো একই রকম ছন্দ। এইটা কি বলা হয়? একটা ইউনিক ছন্দ, একটা স্পেসিফিক একটা রিদম। এটা আমরা কবিতায় পাই, যেটা আমরা গদ্যে পাই না। এবার 5 আর 6 চলো, 5 নম্বর লাইন 6 নম্বর লাইন দেখো লাস্ট শব্দটা কি আছে দেখো, PANE, পেন। আর লাস্ট লাইনের লাস্ট শব্দ লেন, তাহলে পেন অ্যান্ড লেন মিলে গেল, পেন অ্যান্ড লেন, সেম সাউন্ড। তাহলে অদ্ভুত ভাবে আমরা এই ফার্স্ট স্ট্যান্ডাতে কনসিস্টিং অফ 6 লাইনস, 6টা লাইন আছে, এই 6টা লাইনে আমরা একটা স্পেসিফিক, আমরা একটা বিশেষ আমরা একটা ছক পেলাম, একটা ছন্দ পেলাম। সেখানে দেখলাম 1 আর 3, 2 আর 4, 5 আর 6, এই হচ্ছে ছন্দ। 1 3 2 4 5 6। দিস ইজ কল্ড এ পোয়েটিক টেকনিক। একটা কবিতা লেখার একটা ঢং, এটা গল্পে নেই, ছোট গল্পে নেই, এটা আমরা গদ্যে পাই না। এটা তোমাদেরকে একটু বুঝিয়ে রাখলাম, ভবিষ্যতে যদি কাজে লাগে, যখন তোমরা আরো বড় হবে, হায়ার স্টাডিজে যাবে, যখন কম্পারেটিভ লিটারেচার পড়বে, তুলনামূলক সাহিত্য বা ইংরাজি সাহিত্য বা বাংলা সাহিত্য নিয়ে যখন পড়বে, বেঙ্গলি লিটারেচার নিয়ে তোমরা যখন পড়বে, তখন এগুলো কাজে লাগবে। আর নইলে তখন মাথা গোল গোল হয়ে যাবে, বুঝতে পারবে না। শিওর? আচ্ছা, এবার মানেটা দেখো। দ্য পোয়েট জন ক্লেয়ার, তিনি কিন্তু ভীষণ খুশি, হি ইজ ভেরি হ্যাপি টু লুক অ্যাট নেচার ইন অটাম। অটাম সিজনে তিনি নেচারের দিকে তাকিয়ে একেবারে দারুণ খুশি। তিনি বলছেন আই লাভ, আমার ভীষণ ভাল লাগছে। কি ভালো লাগছে? দ্য ফিটফুল গাস্ট, এই শব্দের মানে লিখে নাও। বলেছিলাম মাঝে মাঝে আমি এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজের দিকটাও বলবো। দেখো ফিটফুল, FITFUL হচ্ছে, FITFUL, ফিটফুল। হ্যাঁ, ফিটফুল মানে লেখো রেস্টলেস, রেস্টলেস, এটা বাংলায় বলে এলোমেলো, ফিটফুল। আচ্ছা, তারপরে দেখো গাস্ট, লেখো GUST, গাস্ট। গাস্ট মানে লেখো পাফ অফ উইন্ড, লেখো পাফ, PUFF, পাফ অফ উইন্ড, WIND, পাফ অফ উইন্ড, ব্লোয়িং, ব্লোয়িং, পাফ অফ উইন্ড ব্লোয়িং, মানে যে বাতাসটা বইছে, বাতাসটা যেটা বয়ে যাচ্ছে, that is called gust, 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 that shakes, লেখো SHAKE, লেখো SHAKE, shake, shake মানে লেখো to tremble, TREMBLE,
Shake means to tremble. Tremble, tremble. or দিয়ে লেখো, একটা শব্দ আছে বলে দিই, লেখো কুইভার, QUIVER। তার মানে কি হলো দেখো এখানে, তাহলে আমার ভালো লাগছে ওই এলোমেলো বাতাসটাকে, যে বাতাস কাঁপিয়ে দিচ্ছে, কাকে কাঁপিয়েছে আমি এখনো পড়িনি। তো বাতাসটা কি করছে, যে ট্রেমব্লিং, শেকিং, মানে হিটিং এগেনস্ট দ্য কেসমেন্ট। লেখো শব্দটা কেসমেন্ট, CASEMENT। কেসমেন্ট মানে লেখো উইন্ডো, উইন্ডো মানে জানলা, উইন্ডো। অন হিঞ্জেস, অন হিঞ্জেস, HINGES। কেসমেন্ট মানে উইন্ডো অন হিঞ্জেস। অল ডে, সারাটা দিন। তার মানে এখানে কবি বলছেন যে সারাটা দিন যে বাতাস বইছে, সেই বাতাস সব ঘরের জানলা, ঘরের জানলার যে পাল্লা আছে, আমাদের ঘরের জানলার যে পেন আছে, যে পাল্লা আছে, আমরা বাংলায় বলি পাল্লা, জানলার পাল্লা, দরজার পাল্লা, ওরা বলে কেসমেন্ট বা উইন্ডো পেন ইংলিশে বলে। সেখানে ধাক্কা মারছে, হিট করছে সেই বাতাস, আর একটা শব্দ তৈরি হচ্ছে। কবি বলছেন এটা আমার ভীষণ ভাল লাগছে, আই লাইক ইট, আই লাইক দ্য সাউন্ড। ঠিক আছে, তাহলে এখানে শব্দগুলো কি কি পেয়ে গেলে, FITFUL, ফিটফুল। ফিটফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ফিটফুল হচ্ছে একটা বিশেষণ, অ্যাডজেক্টিভ। GUST, গাস্ট, গাস্ট মানে কি বললাম, একটা পাফ অফ উইন্ড, এটা নাউন ফর্ম, GUST, গাস্ট। এটাকে অ্যাডজেক্টিভ হবে, তো বলতে পারবে গাস্টের অ্যাডজেক্টিভ? হ্যালো, এনিওয়ান, ক্যান ইউ টেল মি দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ গাস্ট? একটা ওয়াই অ্যাড করো, তাহলে বলো কি হবে, গাস্টি, GUSTY, গাস্টি, অ্যাডজেক্টিভ। আর শেক মানে কি বললাম, শেক মানে কাঁপানো, কাঁপিয়ে দেওয়া, ট্রেম্বল করা বা কুইভার। দ্য কেসমেন্ট, কেসমেন্ট মানে এটা ব্যবহার আমরা করি না খুব একটা, আমরা উইন্ডোই বলি। এটা কবিরা এরকম শব্দ ব্যবহার করেন, কেসমেন্ট। সুতরাং এটা পোয়েটিক ইউজ, কেসমেন্ট। আর ডে মানে কি, DAY, ডে হচ্ছে আমরা জানি দিন, এটা নাউন। ডেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল ডেইলি, DAILY, ডেইলি, DAILY, ডেইলি, এটা অ্যাডজেক্টিভ। আবার ডেইলিটা অ্যাডভার্বও হয়। অ্যান্ড ফ্রম দ্য মসি, মস মানে কি লেখো, MOSS, MOSS, মস মানে লেখো শ্যাওলা, তালব্য শয়ে জখলা আকার, ও লয় আকার, শ্যাওলা। আমরা জানি গ্রিন কালার, একটু জলের ছোঁয়া পেয়ে এগুলো হয় মসি, পুকুরের ধারে, নদীর ধারে এগুলো হয়, পাথরের গায়ে, আবার অনেক সময় গাছের গুঁড়িতেও হয়, এগুলো শ্যাওলা বলে, মস, মস। এলম ট্রি, ইটস এ কাইন্ড অফ ট্রি, খুব লম্বা, এলম, ELM, এলম ট্রি, takes the faded leaves away, takes the faded leaves away, বলছে from the mossy elm tree, from the mossy elm tree takes the faded leaves away। বলছে এই যে এলম গাছ, ELM, এলম গাছগুলো দাঁড়িয়ে আছে, দেখো তোমার পাশে একটা ছবি দেওয়া আছে, ক্যান ইউ সি, পেজ নাম্বার 19, দেখো একটা গাছের ছবি দেওয়া আছে, দিস ইজ এলম ট্রি। এই গাছের শুকনো পাতাগুলো, ড্রাই লিভস,
আর আর ফেডিং, সেগুলো ড্রাই, শুকনো। দে হ্যাভ লস্ট দেয়ার গ্রিননেস, তারা সবুজ ভাব হারিয়ে ফেলেছে। অ্যান্ড দে আর ফলিং ডাউন, গাছের পাতাগুলো সব পড়ে যাচ্ছে অন গ্রাউন্ড। তা এই যে ফেডেড লিভস অ্যাওয়ে, এই গাছের পাতাগুলোকে নিয়ে এই বাতাসে নিয়ে চলে যাচ্ছে। কোন বাতাস বলো? কোন বাতাস নিয়ে যাচ্ছে? এই যে বললাম, ফিটফুল গাস্ট অফ উইন্ড, ফিটফুল গাস্ট। আর FADED, ফেডেড, এই ফেডেড কথাটার মানে দেখো ড্রাই, DRY, ড্রাই or colorless, dry or colorless, faded, FADED, leaves away, এগুলোকে নিয়ে চলে যাচ্ছে। The poet looks at this scene, কবি এই দৃশ্যটা দেখছেন এবং he feels happy, এবং তার খুব ভালো লাগছে। Twirling them by the window pane, গাছের পাতাগুলো, ওই যে শুকনো পাতাগুলো পড়ে যাচ্ছে এবং হাওয়ায় সেগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, এবং সেগুলো টুইরলিং, TWIRL, টুইর, লেখো শব্দটা, TWIRL, টুইরল মানে লেখো টু স্পিন, SPIN, স্পিন রাউন্ড মানে ঘোরপাক খাওয়া, স্পিন রাউন্ড, ঘোরপাক খাওয়া। অর রোটেট, লেখো ROTATE, রোটেট, ঘোরপাক খাওয়া। তার মানে গাছের পাতাগুলো বাই দা উইন্ডো পেন, জানলার পাল্লাগুলো বেরিয়ে আছে, আর সেখানে গিয়ে গাছের পাতাগুলো সব ঘোরপাক খাচ্ছে হাওয়াতে। কবি বলছেন এটা আমার দেখে খুব ভালো লাগছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, আর আরো হাজার হাজার গাছের পাতা, হাজার হাজার পাতায় ফেডেড লিভস, দে আর ফলিং ডাউন অন দ্য লেন, মানে অন দ্য লেন মানে কি, অন দ্য গ্রাউন্ড, অন দ্য রোড, এবং দে আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম। তাহলে এখানে শব্দ কি পেলাম? TWIRL, টুইরল, টুইরল মানে কি বললাম? স্পিন রাউন্ড। আচ্ছা, উইন্ডো পেন মানে জানলার পাল্লা। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, লেন মানে কি? লেন মানে সরু জায়গা, মানে রাস্তা আর কি এখানে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যান্জা। তাহলে এই স্ট্যান্জাতে আমরা যেটা পড়লাম, সেখানে কোনো সিরিয়াস ইস্যু নেই, কোনো সাধারণ গম্ভীর ভাবে কোনো বিষয়, গভীর বিষয় কিচ্ছু নেই এখানে। শুধু রাখা রয়েছে ডেসক্রিপশন অফ কি, নেচার, অর্থাৎ প্রকৃতির একটা বর্ণনা। এই প্রকৃতির বর্ণনাটা জন ক্লেয়ার এখানে প্রকৃতির বর্ণনাটা দিয়েছেন তার এই ফার্স্ট স্ট্যান্জাতে। আরো আছে, আরো 3টে স্ট্যান্জা আছে। সেই 3টে স্ট্যান্জাতে কবি আরো এটাকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্লানেশন করবেন। এটা আমরা আগামী সপ্তাহে আবার পড়বো। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো, আমাদের ভার্চুয়াল ক্লাস। ঠিক আছে, আবার নেক্সট উইক উই শ্যাল স্টার্ট আওয়ার ক্লাস ফ্রম দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য পোয়েম অটাম বাই জন ক্লেয়ার। মাইন্ড ইট ইজ এ নেচার পোয়েম। এটা হচ্ছে প্রকৃতির উপর লেখা একটা কবিতা। আর জন ক্লেয়ার ইজ এ প্রেজেন্ট পোয়েম, ইজ এ নেচার পোয়েট, ইজ এ ব্রিটিশ পোয়েট। এগুলো কথাগুলো মনে রাখো এবং বাড়িতে গিয়ে একটু ভাবনা চিন্তা করো, ইট উইল বি ক্লিয়ার। থ্যাংক ইউ। Our class is over today. Now get ready for your next class. Okay.